হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের সুমন স্যার। তোমাদের জন্য কিন্তু আবারও চলে এসেছি, যারা তোমরা মাধ্যমিক 2027 দেবে। তো তোমাদের জন্য পার্ট 2 নিয়ে চলে এসেছি, যেখানে আমরা কী শুরু করেছিলাম পার্ট 1-এ। যারা পার্ট 1 দেখেছো নিশ্চয়ই জানো যে 1 নম্বর এবং 2 নম্বরে যে কোয়েশ্চেন আসে মাধ্যমিক গণিতে, মোট টোটাল 36 নম্বর। সেই 36 নম্বরকে টার্গেট রেখে আমরা কিন্তু 36-এ 36 তোলার টার্গেট রেখেই কিন্তু তোমাদের জন্য ক্লাস শুরু করেছি। তো তোমরা যদি আমাদের ক্লাসগুলো ঠিকঠাকভাবে একদম শেষ পর্যন্ত প্র্যাকটিস করো, সমস্ত কোশ্চেন সমস্ত ক্লাসগুলো দেখো এবং প্র্যাকটিস করো, তো অবশ্যই বলবো যে হ্যাঁ, তোমরা কিন্তু নিশ্চিতভাবে 36-এ 36 পরীক্ষায় তুলতে পারবে। তো তার জন্য কিন্তু ক্লাস দেখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। তো আগের দিন পার্ট 1 দিয়েছি, যেখানে 10খানা একদম ইম্পর্ট্যান্ট কোশ্চেন আলোচনা করেছি, সমাধান করেছি গণিতগুলো। তো আজকেও একই রকমভাবে সমাধান করব। পার্ট 2 নিয়ে চলে এসেছি, যেখানে 10খানা গণিত রয়েছে, এক এক করে একদম সহজ সরলভাবে সমাধান করব। তো যারা আমাদের চ্যানেলের প্রথমবার ভিজিট করেছো, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো এই ধরনের ক্লাসগুলো পাওয়ার জন্য। তো আজকের ক্লাসের ফার্স্ট যে কোশ্চেনটা আছে দেখো, কোনো যৌথ ব্যবসায় এ 1800 টাকা কিছু সময়ের জন্য, বি 1000 টাকা 9 মাসের জন্য খাটায়। তাহলে উভয়ের লাভের পরিমাণ সমান হলে তাহলে এর টাকা কেটেছিল কত? কদিন কেটেছিল? তো বের করব আমরা কিভাবে? দুজনের কি বলেছে? লাভের পরিমাণ সমান বলেছে। উভয়ের লাভের পরিমাণ সমান, তার মানে তাহলে আমাদের কি হবে না, মূলধন ইন্টু সময় সমান দ্বিতীয় জনের মূলধন ইন্টু সময়। তো প্রথম জন যে এ, তো এর মূলধন দেখো, এ কি করেছে 1800 টাকা কিছু সময়, কত সময় তো আমরা সেটা জানি না। তো 1800 ইন্টু এর সময় সমান বির হচ্ছে 1000 টাকা 9 মাসের জন্য, তাহলে 1000 ইন্টু 9। তাহলে এখান থেকে আমরা এর সময়টা বের করে নিতে পারবো 1000 ইন্টু 9 বাই এই 1800টা ওপাশে গেলে কী হবে, ভাগে চলে আসবে। তো এবার তোমরা এটাকে কাটাকাটি করে আনসারটা বার করে নিতে পারো। 0 0 কেটে যাবে, 9 2 18 হয়ে যাবে, 2 5 10 হয়ে যাবে, তাই কি না? তো অ্যান্সার আমাদের হয়ে যাবে কি না, হচ্ছে 5 মাস। তাহলে এর টাকা 5 মাস কেটেছিল। বোঝা গেছে কি যায়নি বলো? নিশ্চয়ই বোঝা গেছে। তারপরে দেখো, তারপরের কোশ্চেন কী রয়েছে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব এবং অসমান কখন হয়? বি স্কোয়ার মাইনাস 4ac হবে। বি স্কোয়ার মাইনাস 4ac কী হলে? তিনটে কথা ভালো করে মনে রাখো। বাস্তব আর অসমান কখন হবে না, বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হলে। বাস্তব এবং সমান হলে তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac-র মান সমান 0 হবে। আর যদি কোনো বীজ না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু লেস দেন 0 হবে। ঠিক আছে, কোনো বীজ পাওয়া যাবে না কখন, যদি বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0 হয়। তাহলে এই তিনটে কথা তোমাদেরকে মনে রাখতে হবে। এখানে যেহেতু বীজদ্বয় বাস্তব ও অসমান বলেছি, তাহলে বাস্তব ও অসমান হলে কী হবে, বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0, গ্রেটার দেন 0 হয়ে যাবে সঠিক আনসার। তারপরে দেখো, কোনো মূলধন 10 বছরের দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত হবে? কোনো মূলধন 10 বছরের দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার কত হবে? তো মূলধন আমি ধরে নিলাম যে 100 টাকা, তাহলে 10 বছরের দ্বিগুণ মানে 200 টাকা। তাহলে সরল সুদটা তাহলে এখানে কত হচ্ছে, 200 বিযুক্ত 100 সমান হচ্ছে 100 টাকা। 100 টাকা, তাহলে মূলধন 100 টাকা, সরল সুদ 100 টাকা, সময় হচ্ছে 10 বছর। তাহলে এখান থেকে সুদের হারটা বার করব। আমাদের সূত্র কী যাচ্ছে আমরা জানি, আই সমান পি আর টি বাই 100। তাহলে ওইখানে মানগুলো বসিয়ে দাও। আয়ের মান হচ্ছে 100 সমান পির মান হচ্ছে 100, আর তো বের করতে হবে, টি বলেছে 10 আর নিচে 100। তাহলে এখান থেকে যদি আমরা দেখো যে 100 100 কেটে যাবে, তাহলে 100 সমান আর ইন্টু 10। তাহলে এখান থেকে আর এর মানটা বেড়ে যাবে, 100 বাই 10 মানে হচ্ছে 10%। বার্ষিক সরল সুদের হার কত হবে? 10%। এরপরে দেখো, কোনো অংশীদারি ব্যবসায় দুই বন্ধুর প্রাপ্ত লভ্যাংশের অনুপাত 1:2 অনুপাত 1:3 হলে তাদের মূলধনের অনুপাত কত হবে?
লভ্যাংশের অনুপাতটা দিয়েছে 1/2 অনুপাত 1/3। তো এটাকে কী করে নিতে হবে? অনুপাত তো এইভাবে থাকে না, তো একে পূর্ণ সংখ্যা আকারে সাজিয়ে নিতে হবে। তাহলে নিচে দেখো 2 আর 3 আছে, 2 আর 3 এর লসাগু 6, তো 6 দিয়ে গুণ করে দাও দুপাশে, করে দিলে 2 3 6, এটা 3 2 6, তাহলে 3:2 চলে আসবে। আর আমরা কি জানি যে মূলধনের অনুপাত সমান হচ্ছে লভ্যাংশের অনুপাত হয়। তাহলে যদি যেহেতু মূলধনের অনুপাত 3:2 আসছে, তার না লভ্যাংশের অনুপাত এখানে দেওয়া ছিল, তো লভ্যাংশের অনুপাত যদি 3:2 আসছে, তার মানে মূলধনের অনুপাত কী হবে? অবশ্যই 3:2 হবে, তাই কি না? হয়ে গেল। পরবর্তী দেখো কী রয়েছে, x² প্লাস 7x প্লাস 3 = 0 সমীকরণের বীজদ্বয়ের গুণফল কত? বীজদ্বয়ের গুণফলের সূত্র কী আছে? বীজদ্বয়ের গুণফলের সূত্র হচ্ছে c/a, আর যোগফলের সূত্র হচ্ছে বীজদ্বয়ের যোগফলের সূত্র, সেটা হচ্ছে -b/a। এটাও মনে রাখবে অবশ্যই, এটা যোগফল, আর গুণফলের হচ্ছে c/a। আর তাহলে দেখো এই যে ax² প্লাস bx প্লাস c = 0 এরকম যদি দ্বিঘাত সমীকরণ হয়, তাহলে তখন বীজদ্বয়ের গুণফল c/a হয়। তাহলে আমাদের এখানে দেখো এটা কত, x² এর সঙ্গে যেটা থাকে সেটা হচ্ছে a, তো x² এর সঙ্গে কোনো সংখ্যা নেই মানে সেটা এর মান তাহলে কত 1, আর c, এটা সিটার মান কত 3, তাহলে c/a আমাদের কত বেরিয়ে যাবে 3/1, তাহলে উত্তর হয়ে যাবে 3। এই গণিতগুলো কিন্তু খুবই সহজ, যারা এই সূত্রগুলো জানবে, বীজদ্বয়ের গুণফল বীজদ্বয়ের যোগফল, তারা কিন্তু খুব সহজেই আনসারটা বের করে নিতে পারবে। তো এটাকে তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে। তারপরে দেখো ax² প্লাস bx = 0 সমীকরণের বীজদ্বয় সমান হলে, একটু আগে বলেছিলাম বীজদ্বয় যদি সমান হয় তাহলে কি হবে? বীজদ্বয় সমান হলে আমি তখন কি বলেছিলাম যে ওই যে b² - 4ac = 0 হবে, তাই না? নিরূপকটা 0 হতে হবে, b² - 4ac = 0। তো এখানে আমাদের অপশান যেগুলো দিয়েছে, অপশান কী চেয়েছে না c সমান চেয়েছে। দেখো প্রত্যেকটা অপশানে কী লিখেছে, c সমান। তার আমাকে এই b² - 4ac = 0 এখান থেকে আমার c এর মানটা বের করতে হবে। তাহলে 4ac সমান b² হয়ে যাবে, তাহলে এখান থেকে c সমান হবে কি b²/4a, b²/4a, তাহলে আমাদের অপশান নাম্বার বি যেটা রয়েছে সেটা আমাদের আনসার। তারপরে দেখো ax² প্লাস bx = 0 সমীকরণের বীজদ্বয় সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত হলে, তাহলে নিচের কোনটা ঠিক? বীজদ্বয় সমান বলেছে কিন্তু বিপরীত চিহ্নযুক্ত, মানে একটা যদি আলফা হয় আর একটা হচ্ছে মাইনাস আলফা, তাহলে আলফা আর মাইনাস আলফা, তো এখানে কি করবে, বীজদ্বয়ের যোগফল বের করবে। যোগফল কেন, বীজদ্বয় যদি যোগফল করে একটা প্লাস একটা মাইনাস, মানে এখানে যোগফলটা কত চলে আসবে, 0 চলে আসবে। আর যোগফলের আমরা সূত্র কি জানি, একটু আগেই বললাম যে বীজদ্বয়ের যোগফল হচ্ছে -b/a, তাহলে ax² প্লাস bx প্লাস c = 0 সমীকরণে বীজদ্বয়ের যোগফলের সূত্র কি -b/a, তো -b/a = 0। কেন, দুটো বীজের যোগফল আলফা আর মাইনাস আলফা, তাদের যোগফল কত 0, তাহলে এটাও 0, তাহলে এখান থেকে b সমান কত বেরিয়ে যাবে 0 বেরিয়ে যাবে, তাহলে অপশান নাম্বার এ আমাদের হয়ে যাবে সঠিক অ্যান্সার, b সমান 0। তারপরে দেখো ax² প্লাস bx = 0 দ্বিঘাত সমীকরণে দুটি বীজই শূন্য হওয়ার শর্ত। দুটি বীজই শূন্য কখন হবে? দুটি বীজই শূন্য কখন হবে? ধরো আলফা প্লাস বিটা, আলফা 0 বিটা 0 যদি হয় তবেই তাদের যোগফল 0 হবে। হবে কি হবে না? ধরো ax² প্লাস bx = 0, এই সমীকরণে দুটো বীজই শূন্য, মানে আলফা 0 বিটা 0, তাহলে বীজদ্বয়ের যে যোগফল -b/a আর বীজদ্বয়ের গুণফল হচ্ছে c/a, এটা আমি এক্ষুনি বলেছিলাম। তাহলে আলফা প্লাস বিটা কত আসছে, আলফা 0 বিটা 0, তাহলে আলফা প্লাস বিটাও 0, তার মানে -b/a = 0, -b/a = 0 মানে তাহলে b = 0। আবার আলফা ইন্টু বিটা 0 ইন্টু 0 মানে 0, তাহলে আলফা বিটা মানে বীজদ্বয়ের গুণফল কি হয় c/a, তাহলে c/a = 0, তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাবো, c = 0। তার মানে ax² bx প্লাস c = 0 দ্বিঘাত সমীকরণে দুটি বীজ শূন্য হওয়ার শর্ত হচ্ছে কি না, হচ্ছে b = 0 c = 0, তবেই হবে। দুটি বীজ শূন্য হওয়ার শর্ত হচ্ছে b = 0 c = 0। তারপরে দেখো ax² প্লাস bx প্লাস c = 0 দ্বিঘাত সমীকরণে হলে, তাহলে a = 0, a not equal to 0, b not equal to 0, c not equal to 0, তো অবশ্যই কী হবে, a not equal to 0 তোমাদের বইটা একদম প্রথমেই তোমরা দেখতে পাবে, চ্যাপ্টার যে শুরু হয়েছে দ্বিঘাত সমীকরণে তার প্রথমেই লিখে দেওয়া হয়েছে দ্বিঘাত সমীকরণের সংজ্ঞা, ax² প্লাস bx প্লাস c = 0
দ্বিঘাত সমীকরণের কী হয়, এ নট ইকুয়াল টু 0 হইতে হবে, এ কে 0 হওয়া যাবে না। কেন যাবে না? যদি এর মান যদি 0 হয়ে যায় তাহলে কি হতে পারে, এর মানটা যদি 0 হয়ে যায়, দেখো এখানে যদি এর মানটা 0 হয়ে যায় তাহলে এই যে পোর্শনটা স্কোয়ারের পোর্শনটা কী হবে, পুরোটাই 0 হয়ে যাবে না? তাহলে এই পোর্শনটা পুরোটা বাদ চলে গেল, তাহলে শুধু পড়ে থাকবে কি বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে এটা কি একটা দ্বিঘাত সমীকরণ থাকবে না। তো সেই কারণে এটাকে 0 হওয়া যাবে না যদি দ্বিঘাত সমীকরণ হতে হয়। বোঝা গেল? তারপরে দেখো 2x² ইকুয়াল টু 6x সমীকরণের বীজ। তো অপশানে তোমরা শুধু 0 দেখতে পারো, শুধু 3 দেখতে পারো। তো অপশানে যেটা দেখবে বাস 3 আর 0 দুটোই থাকতে পারে। তো যেভাবে থাকবে সেভাবে তোমরা কিন্তু অ্যান্সার করবে। দেখো অপশান সমাধানটা দেখে নাও। এখানে 2x² সমান 6x, তাহলে 2x² 6xটা যদি এখানে এপাশে চলে আসে তাহলে -6x। এখান থেকে 2x কমন নিয়ে নাও, তাহলে x - 3 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি, 2x ইকুয়াল টু 0 আর x - 3 ইকুয়াল টু 0। তাহলে 2x ইকুয়াল টু 0 মানে x ইকুয়াল টু 0, আর x - 3 সমান 0 মানে x সমান 3 হয়ে যাবে কি না? তাহলে আমাদের 0 আর 3 অর্থাৎ 0 এবং 3 এটাই হচ্ছে বীজদ্বয়। ঠিক আছে? তো এই ছিল আজকের খুবই গুরুত্বপূর্ণ বাছাই করা কোশ্চেন, যেগুলো আমরা সমাধান করলাম। এইভাবে আরও তোমাদের জন্য কিন্তু নিয়ে চলে আসবো, আরও তোমাদের ক্লাস দেওয়া হবে। তো ক্লাসগুলো তোমাদেরকে করতে হবে তোমরা যারা মাধ্যমিক 2027 দেবে। ভালো করে প্র্যাকটিস করো, নিশ্চয়ই তোমরা কিন্তু একদম 36 তুলতে পারবে। আর আমরা তোমাদের মাধ্যমিকের আগেই তোমাদেরকে যতগুলো দেওয়ার, আমি প্রথম ক্লাসে বলেছিলাম যে 250খানা কোশ্চেন দেবো। তো 250খানাই কোশ্চেন দেওয়া হবে। প্রত্যেকটা তোমাদেরকে কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হবে। 36 নাম্বার পেতে গেলে 250খানা কোশ্চেন প্র্যাকটিস করা খুবই কম, অনেক কমই বলেছি। তো ওগুলো তোমাদেরকে একটু প্র্যাকটিস করতেই হবে, তবেই 36 তোমরা পেয়ে যাবে। ঠিক আছে? তো ক্লাসটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে ফেলো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এই ধরনের ক্লাস দেখো আমরা আরও কিন্তু দেবো, তোমরা শুধু যে আজকে এই ক্লাসটা দেখে নিলে হয়ে গেল তা নয়, আরও কিন্তু ক্লাস তোমাদেরকে দেওয়া হবে। তো সাবস্ক্রাইব করে রাখো, ক্লাসগুলো দেখবে, আর আমাদের টেলিগ্রামে চলে যাবে, ওখানে ক্লাসের পিডিএফ পেয়ে যাবে। মাধ্যমিকের যে আমরা সাজেশান ক্লাসগুলো করাচ্ছি এগুলোর পিডিএফ কিন্তু টেলিগ্রামে দিয়ে দেওয়া হবে। ওখান থেকে তোমরা কিন্তু দেখে আবার খাতায় নোট ডাউন করে নিতে পারো, প্র্যাকটিস করবে। ঠিক আছে? তো সবাই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে ফেলবে কিন্তু। ঠিক আছে?